প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শব্দভাণ্ডার শেখাবো। শব্দভাণ্ডার বাংলা ব্যাকরণের এটা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম। শব্দভাণ্ডারের অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো ভাগ আছে। তো সেই প্রথম উপাদান হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ মানে বলেছিলাম যে মূল থেকে আগত, অর্থাৎ বাংলা ভাষার যে মূল উৎপত্তি হয়েছে ভারতীয় আর্য ভাষা থেকে, সেই আর্য ভাষা থেকে যা যা শব্দ কখনো বিকৃতভাবে, কখনো স্বাভাবিকভাবে, কখনো অল্প রূপান্তরিত হয়ে যেভাবে হোক এসেছে, তাদেরকে আমরা বলেছি যে মৌলিক শব্দ। আজকে বলছি আগন্তুক শব্দ, ডে টু। আচ্ছা, ডে টু। এই আগন্তুক শব্দটা কি, আগে এই সম্পর্কে একটু জেনে নিতে হবে। যে আগন্তুক শব্দ বলতে বোঝায় যে সকল শব্দ উত্তরাধিকার সূত্রে আসেনি, অর্থাৎ ভারতীয় আর্য ভাষা থেকে, প্রাকৃত ভাষা থেকে, অপভ্রংশ অবহট্ট থেকে আসেনি, এসেছে বাংলা ভাষার অর্জিত ধন হিসেবে। অর্থাৎ বাংলা ভাষা সৃষ্টির পরে প্রায় 700-800 বছর ধরে ভারতে বাইরের বহু ভাষাভাষী মানুষরা আসেন, শাসক প্রশাসকরা আসেন, তারা তাদের সঙ্গে তাদের ভাষা, তাদের ভাষার উপাদান নিয়ে আসেন, সেগুলো বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, মিলেমিশে যায়, এবং সেখান থেকে অনেক শব্দ বাংলা শব্দভাণ্ডারে ঢুকে পড়েছে। এদেরকেই বলে আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দকে দুভাগে ভাগ করা যায়। তাহলে এই আগন্তুক শব্দ দুভাগে বিভক্ত। এক হচ্ছে দেশি, দেশি শব্দ, আর দুই হচ্ছে বিদেশি। এই তো বিদেশি শব্দ, এর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। দেশি শব্দ বলতে কি বুঝি না, যে সমস্ত শব্দ আমাদের দেশের যে অস্ট্রিক, দ্রাবিড় বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষজনেরা ছিলেন, সেই ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে আমরা দেশি শব্দ বলি। এবং যে সমস্ত শব্দ বিদেশ থেকে এসেছে, অর্থাৎ আমাদের দেশের বাইরে, অর্থাৎ মনে করা যাক ইংল্যান্ড বা তুরস্ক বা পর্তুগাল বা ফ্রান্স বা আরও অন্যান্য যে কোনো দেশ, বাইরের কোনো দেশ থেকে কোনো শব্দ যদি বাংলা ভাষায় এসে জমা হয় অন্য ভাষা থেকে, তাকে বিদেশি শব্দ বলে। এই দেশি শব্দ নিয়ে এবার আমরা আলোচনা করব। এই দেশি শব্দ আবার দুভাগে বিভক্ত। একটাকে বলছি অনার্য মূল দেশি শব্দ, অনার্য মূল দেশি, আর একটা হচ্ছে আর্যমূল দেশি। এই অনার্য মূলটা কি না, অনেক শব্দ আছে যে শব্দগুলি আমাদের দেশের প্রাচীনতর অধিবাসীদের ভাষা, অস্ট্রিক কিংবা দ্রাবিড় ভাষা বংশ থেকে সরাসরি বাংলায় এসেছে। তাহলে তাদেরকে আমরা অনার্য মূল শব্দ বলবো। তাহলে এখান থেকে এই অনার্য মূলটা আবার দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে অস্ট্রিক, আর একটা দ্রাবিড়। দ্রাবিড় ভাষা বংশ থেকে এসেছে। এই অস্ট্রিক ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন মনে করো ডাব, তোমরা এগুলো দেখেছো, খাও। ধরো ঢোল, ধরো ঢাল, ধরো ঝিঙা, ধরো ঝোল, ধরো ঝাঁটা, ধরো ঢেঁকি ইত্যাদি, এরকম আরও অনেক শব্দ এসেছে। এই যে দ্রাবিড় ভাষা, এই দ্রাবিড় ভাষা বংশ মূলত আমাদের দক্ষিণ ভারতে প্রচলিত। সেই দ্রাবিড় ভাষা বংশ থেকে অনেক ভাষা
অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। যেমন সেরকম অনেক শব্দ আছে, যেমন খাবার দক্ষিণ ভারত থেকে এসেছে, যেমন ধরো ইডলি, তোমরা এগুলো খেয়েছো কিংবা দেখেওছো, ইডলি। আচ্ছা, ইডলি এর সঙ্গেই আরেকটি খাবার মনে আসে, বলো তো সেটা কি? ও আচ্ছা, বুঝতে পেরেছো, ধোসা। তাহলে ইডলি, ধোসা, চুরুট। আর এছাড়া আছে ধরো আকাল। এই ধরনের শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠীর ভাষা, এদেরকে আমরা বলছি অনার্যমূল। কেন অনার্যমূল এরা? না, বিদেশ থেকে যে সভ্য শিক্ষিত জাতিরা এসেছিল, আর্যরা, তারা আসার আগে ভারতবর্ষে যে জনজাতি ছিল তাদেরকে এক কথায় চিহ্নিত করেছেন যে অনার্য বলে। সেই অনার্য গোষ্ঠীর মানুষরা যেভাবে কথা বলতেন, যে ভাষায় কথা বলতেন, তার মধ্যে অনেক রকমের ভাষা আছে। যেমন ধরো এই দ্রাবিড় ভাষা বংশের আবার অনেক ভাষা আছে, তামিল, তেলেগু, মালায়ালম। ধরো অস্ট্রিক বংশের আছে সাঁওতালি, কোল, এই সমস্ত ভাষা। এই ভাষা থেকে বাংলা ভাষায় যে শব্দগুলো প্রবেশ করেছে তাদেরকে বলে দেশি শব্দ। বুঝতে পেরেছো? তাহলে দেশি শব্দটা কি? অস্ট্রিক দ্রাবিড় ভাষা বংশ থেকে যে ধরনের শব্দগুলো বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাদেরকে অনার্যমূল দেশি শব্দ বলা হয়। এবার আসছি আমরা আর্যমূল দেশি শব্দ। এই আর্যমূল দেশি শব্দ বলতে গেলে আর্য ভাষা কী কী আছে জানতে হবে। যেমন এখানে অস্ট্রিক এবং দ্রাবিড় ভাষা বংশের অনেক ভাষা থেকে সেই শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে দেশি শব্দ হিসেবে। তেমনি এই আর্যমূল দেশি শব্দ বললে তাহলে আর্য ভাষা কী কী আছে? ভারতীয় আর্য থেকে যে ভাষাগুলো তৈরি ছিল, ধরো হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, এই ধরনের এই শব্দগুলো, এই ভাষাগুলো কি না সবই আর্য। এছাড়া আরও আছে, যেমন ধরো অসমিয়া, ওড়িয়া, এই সব ভাষাগুলোই হচ্ছে আর্য ভাষা। মানে ইন্দো ইউরোপীয় ভারতীয় আর্য ভাষা থেকে এই ভাষাগুলোর উৎপত্তি। তাহলে এই ভাষা থেকে যদি কোনো ভাষা বাংলা ভাষায় প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলবো আর্যমূল দেশি শব্দ ভাষা। মনে করা যাক ধরো হিন্দি একটি ভাষা, এই হিন্দি ভাষা থেকে অনেক ভাষা বাংলায় প্রবেশ করেছে। যেমন ধরো লাগাতার, কথাটা আমরা প্রায় শুনে থাকি, বলি লাগাতার। ধরো জলদি, মানে তাড়াতাড়ি আসার কথা বলে না, জলদি এসো, জলদি। ধরো জলদি। ধরো আমরা বাংলায় বলি কুকুর, তাকে হিন্দিতে বলে কি? কুত্তা। ধরো কুত্তা। ধরো বদলা, এগুলো হিন্দি ভাষা বাংলায় এসেছে। ধরো মস্তান, ম দন্তস্ব একা দন্ত, মস্তান। ধরো লাগু, আমরা বলি কি? লেগেছে, ওর লাগু বলা হয়, লয়াকা গয়াস, লাগু। যেমন ধরো সমঝোতা। এই সমস্ত হিন্দি শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে এদেরকে আমরা আর্যমূল দেশি শব্দ বলবো। ধরো হিন্দি ছাড়া তো আরও কোনো শব্দ হতে পারে, যেমন ধরো পাঞ্জাবি থেকেও কোনো শব্দ এসেছে। পাঞ্জাবি থেকে ধরো শিখ কথাটা এসেছে, তালবসায় শিখ। এছাড়া ধরো আর হচ্ছে চাহিদা। আচ্ছা, পাঞ্জাবি ছাড়াও তো আরও কোনো শব্দ থাকতে পারে, সেখান থেকে এসছে ধরো গুজরাটে যে ভাষা প্রচলিত, তাকে কি গুজরাটি বলা হয়, গুজরাটি। এখান থেকেও কোনো ভাষা এসেছে, যেমন হরতাল, খাদি, এই সমস্ত শব্দ আরও নানা ভাষা থেকে বাংলা ভাষায় এরকম শব্দ এসেছে। যেমন ধরো মারাঠি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন ধরো বর্গি, এটা তোমরা ছোটবেলায় কবিতা শুনেছ, ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, এই বর্গি। যেমন ধরো চৌথ, চামচা, এই সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। এছাড়া আরও অনেক ভাষা আছে যেখান থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন ধরো সেটা তামিল হতে পারে,
তোমরা বলবে যে তামিল তো দ্রাবিড় ভাষা বংশে ঢুকে যাচ্ছে। এই জায়গাটায় আবার একটা ভাষা কেউ কেউ বলেছে যে এটা এই ভাষা হতে পারে, সেটার নাম দিয়েছেন কেউ কেউ প্রাদেশিক দেশি শব্দ। প্রাদেশিক দেশি শব্দ। এই জিনিসটা কি প্রাদেশিক দেশি শব্দ? না, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ একটি প্রদেশ, এই প্রদেশ ছাড়া আরও অনেক প্রদেশ আছে, ধরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা অন্যান্য রাজ্য। প্রদেশ মানে তো রাজ্য, যে কোনো রাজ্য থেকে সেই রাজ্যের মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষা থেকে ধরো কোনো শব্দ যদি বাংলা শব্দ ভাণ্ডারে আসে, তখন তাকে আমরা প্রাদেশিক শব্দ বলবো। এই রকম কেউ কেউ বলছে। তাহলে এই মোটামুটি গেল আগন্তুক শব্দের ইতিহাস। তাহলে এইটা দেশি শব্দ সম্পর্কে বললাম। এইবার আমি আসবো বিদেশি শব্দ সম্পর্কে। তাহলে বিদেশি শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। বিদেশি বিদেশি শব্দ, এই তো নাম দেখি বুঝতে পারছো বিদেশি শব্দ তাহলে কাকে বলে, উদাহরণ দাও। তাহলে বিদেশি শব্দ কাকে বলবো? না, যে সমস্ত শব্দ বিদেশ থেকে এসেছে, বিদেশের অন্য ভাষাভাষী থেকে এসেছে, তাকে আমরা বিদেশি শব্দ বলবো। ধরো আমাদের প্রতিবেশী দেশ বাংলা, ভাষাটা তো বাংলা, সেটা বিদেশ, কিন্তু সেটা কি বিদেশি শব্দ? না, সেটা তো আমরাও বলি, তাহলে এটা নয়। তাহলে আমাদের কোনো প্রতিবেশী বা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশ, সেই দেশের মানুষ যদি অন্য কোনো ভাষায় কথা বলে বাংলা ছাড়া, সেই ভাষাটা যখন বাংলা ভাষায় প্রবেশ করে তখন তাকে বলা হয় বিদেশি শব্দ। এরকম ধরো এই বিদেশি শব্দের আমাদের বাংলা ভাষায় অনেক ব্যবহার আছে। তার কারণ কি? না, বাংলা ভাষার জন্ম হয়েছে যে প্রায় 1000 বছর। তাহলে 1000 বছর আগে বাংলা ভাষা ছিল না। তাহলে ছিল কি? বাংলা ভাষার আগে ছিল মাগধী অপভ্রংশ অবহট্ট, তার আগে ছিল প্রাকৃত ভাষা, তার আগে ছিল ভারতীয় আর্য ভাষা। তাহলে এই যে বাংলা ভাষা 1000 বছর আগে তৈরি হলো, হওয়ার পরে আমরা দেখব, তোমরা ইতিহাস পড়েছো যে ত্রয়োদশ শতাব্দীর পর থেকে বিভিন্ন মুসলমান রাজারা ভারতবর্ষে আসতে থাকে, এবং তারা কি করে, তাদের সঙ্গে তারা যে শাসন করতে আসেন আমাদের দেশকে, তার সঙ্গে সঙ্গে তাদের ভাষা, তাদের সংস্কৃতি নিয়েও আসেন, এবং আমাদের দেশের মানুষের সঙ্গে মেলামেশার ফলে তাদের দেশের ভাষা আমাদের দেশের বিভিন্ন ভাষার সঙ্গে, অবশ্যই বাংলা ভাষার সঙ্গে মিলে মিশে গেছে, বাংলা ভাষায় ঢুকে পড়েছে, বাংলা শব্দভাণ্ডারে ঢুকে পড়েছে। এতে বাংলা ভাষা কোনো ক্ষতি হয়নি, বরং বাংলা ভাষার অনেক শব্দভাণ্ডার বেড়েছে, বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হয়েছে। এমনও হয়েছে যে সেই সমস্ত শব্দ শুনতে শুনতে মনেই হয় না যে এগুলো বিদেশি ভাষা, মনে হয়েছে যেগুলো আমাদেরই ভাষা, অনেক আমরা জানিও না। যেমন ধরো আলমারি, এই আলমারি শব্দটা শুনে কি আমাদের মনে হয় এটা বিদেশি ভাষা? হ্যাঁ, এটা বিদেশি ভাষা। যেমন ধরো আলপিন, যেমন ধরো আনারস, এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো আমাদের দেশের শব্দ নয়, বিদেশের শব্দ, বিদেশের বিভিন্ন ভাষা থেকে এসেছে। এরকমই কিছু আমরা দৃষ্টান্ত দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। যেমন ধরো আরবি, আরবি, এই আরবি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন ধরো আইন, আদালত, ধরো আতর, কেচ্চা, ধরো মানে কিতাব, ধরো কলম, এই যে আমরা কলম দিয়ে লিখছি কলম, এগুলো কিন্তু বাংলা শব্দ নয়, এগুলো আরবি শব্দ। এরকম আরও অনেক শব্দ আছে। ধরো আক্কেল, বলে না আক্কেল গ্লুম, আক্কেল, আক্কেল, ধরো খাসি, এরকম অনেক শব্দ আছে যেগুলো বাংলা ভাষায় এসেছে, আরবি শব্দ। তাহলে এগুলো বিদেশি ভাষা, তাহলে এগুলো বিদেশি শব্দ। এছাড়া আছে ধরো ফার্সি, আরবি বললেই ফার্সি চলে আসে। তোমরা নজরুল ইসলামের কবিতা পড়বে, সেখানে দেখবে অনেক আরবি ফার্সি শব্দ আছে, ফার্সি। তবে হ্যাঁ, ফার্সি শব্দটা ভাষাটা আলাদা, কেউ কেউ এটা ফরাসির সঙ্গে গুলিয়ে ফেলে। ফার্সি শব্দটা আলাদা, আর ফরাসিটা ফ্রান্সের ভাষা। এই ফার্সি শব্দ আছে ধরো কামান, ধরো কামান, জাহাজ, ধরো খরচ, মনে করো কম, এই যে কম বেশি বলি, কম বেশি, ধরো নগদ, শহর, এরকম নানা শব্দ আছে যেগুলো বিদেশি শব্দ, বিদেশ থেকে এসেছে, কিন্তু বাংলার সঙ্গে মিশে এতটাই সম্পৃক্ত হয়ে গেছে যে তাদেরকে আলাদা করে চিহ্নিত করাই মুশকিল। ধরো
তুর্কি, তুর্কি থেকেও এসেছে অনেক শব্দ। তুর্কি, এরা যখন শাসন করতে আসে তখন তাদের সঙ্গে ভাষাও আসে, সেই ভাষাগুলো বাংলার সঙ্গে মিশে গেছে। ধরো বিবি, চাকু, ধরো কুলি, কাবু, এরকম অনেক শব্দ আছে যেগুলো ধরো উজবুক, এই কথাটা দেখবে গানেও ব্যবহার, বেচারি উজবুক। এই ধরনের শব্দ বাংলা ভাষায় আছে, এদেরকে আমরা তুর্কি শব্দ বলে চিহ্নিত করব। এছাড়া ধরো পর্তুগিজ, তোমরা জানো যে পর্তুগিজরা মানে পর্তুগালের দেশের মানুষরা আমাদের দেশকে দখল করে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কলোনি বানিয়েছিল তারা। তারপরে কি হয়েছে, মানে তাদের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিশে গেছে, পর্তুগিজ। এখান থেকে অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, যেমন মনে করো আলপিন, এরকম অনেক শব্দ আছে, আলপিন, আলকাতরা আদি অনেক শব্দ। আতা, আনারস, এই আনারস শব্দটা দেখে একটা ঘটনা মনে পড়লো, তোমাদের বলি যে এই আনারস যে আমরা ফলটা খাই, এটা কিন্তু এই পর্তুগিজ থেকে এসেছে। এই আনারসটা আসলে আনারস নয়, এটা হচ্ছে আনানস। এই আনানস খেতে গিয়ে মানুষ দেখলো যে এই ফলের মধ্যে প্রচুর রস আছে, আর এই নস শব্দটার সঙ্গে রস শব্দটার বেশ মিল আছে, সেই জন্য এই নস শব্দটা বাদ দিয়ে মনে আসা শব্দটা যোগ হয়ে গেছে, যোগ হয়ে নতুন শব্দ সৃষ্টি করেছে। যেমন এই যে আমরা প্রত্যয় তৈরি করি বা সমাস বা আমরা বিভক্তি দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করি। তো এই একটা নতুন শব্দ তৈরি, শব্দ তৈরির অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি যেটা তোমাদের বললাম। এই পদ্ধতিটার নাম হচ্ছে মিশ্রণ। এরকম অনেক পদ্ধতি আছে। এই পর্তুগিজ শব্দ আরও আছে আমাদের, ধরো পেঁপে, পেয়ারা, পেরেক, পেঁপে, পেয়ারা, পেরেক ইত্যাদি আরও অনেক শব্দ আছে। তোমরা তোমাদের যে ব্যাকরণ বইটা আছে সেই বইটা খুলে দেখবে, এরকম অসংখ্য শব্দ দেয়া আছে এখানে। এই পর্তুগিজ ছাড়াও আরও এসেছে, ধরো ফ্রান্স আমাদের দেশের কিছু অংশ দখল করে তাকে কলোনি বানিয়েছিলেন, তো ফ্রান্সের শব্দ মানে ফরাসি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে। যেহেতু কলকাতার চন্দন, তোমরা জানো যে চন্দননগরও ফরাসি ঘাঁটি ছিল ইতিহাস থেকে। যদি তোমরা ইতিহাসের পাতার দিকে তাকাও তাহলে দেখতে পাবে এরকম ফরাসি শব্দ প্রচুর বাংলা ভাষায় ঢুকে গেছে। যেমন ধরো কার্তুজ, ধরো কুপন, ধরো মধুসূদন দত্তের তোমাদের কবিতা পড়েছো না, তোমাদের নেই, তো দেখবে তোমরা এখানে রেনেসাঁস পড়বে। এই যে রেনেসাঁস কথাটা কিন্তু ফ্রান্স থেকে এসেছে, রেনেসাঁস মানে হচ্ছে নবজাগরণ। ধরো এই যে বলে না, ওর সঙ্গে আঁতাত করেছে, আঁতাত, ধরো ম্যাটিনি, ক্যাফে, হ্যাঁ এরকম এই জাতীয় শব্দ, ম্যাটিনি, ক্যাফে, এই যে বিভিন্ন এখন সাইবার ক্যাফে, এই সমস্ত শব্দগুলো ফরাসি ভাষা থেকে এসেছে বাংলায়। এছাড়া আরও অনেক শব্দ আছে, ধরো ওলন্দাজ শব্দ, বাংলা ভাষায় ঢুকেছে। সেই ওলন্দাজ শব্দ ধরো বিভিন্ন যে তাস খেলা, তাসের যে বিভিন্ন কার্ড আছে না, কার্ডের নাম ধরো হরতন, রুইতন, ইস্কাবন, ছোটবেলায় কবিতা পড়েছে, মনে পড়ছে না তোমার? ও আচ্ছা, হ্যাঁ, পৈঠাতে পা ফিনিক ঝিনিক ইস্কাবনের বিবি, জলের থেকে তুলতে পারি বল আগে কি দিবি। এই যে তার সংক্রান্ত খেলা, ধরো তুরুপ, তোমরা হয়তো সবাই জানো না, কিন্তু কেউ কেউ জানো এগুলো। এই ধরনের শব্দ ওলন্দাজ শব্দ, এগুলো বাংলা ভাষায় ঢুকেছে। আর যেটা বলা হলো না, সবচেয়ে বেশি শব্দ ঢুকেছে ইংরাজি শব্দ বাংলা ভাষায় প্রচুর পরিমাণে ঢুকেছে, এবং যেগুলো বলতে 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 বাংলা হয়ে গেছে। তোমরা জানো যে ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছে প্রায় 90 বছর ধরে।
তার ফলে সেই ইংরেজি শব্দগুলো বাংলা ভাষায় প্রচুর ঢুকে গেছে। ধরো আমি এখন তোমাদের তো এই অনলাইন ক্লাসটা করছি টেবিলে বসে, ধরো টেবিল, টেবিলের বাংলা কি? টেবিল। ধরো চেয়ার, এগুলো বাংলা থেকে ঢুকে গেছে। ধরো ডাক্তার, ধরো টিকিট, ধরো স্টেশন, এই স্টেশনটা ধরো এই যে রেল স্টেশন যেখানে ট্রেন থামে, তো এই যে এই স্টেশনকে বা প্ল্যাটফর্ম, হ্যাঁ, তো এই যে এই ধরনের শব্দ, ধরো শার্ট, সিনেমা, তো এইগুলোর আমরা বাংলা ভাষায় প্রচুর পরিমাণে ঢুকেছে। ধরো হোটেল, থিয়েটার, পেন, পেন্সিল, হ্যাঁ, বাক্স, ট্যাক্সি, লাঞ্চ, ডিনার, তো এগুলো আমরা বলতেই থাকি। এরকম অনেক শব্দ, ধরো টিউব, এই যে ক্রিকেট চলে আসছে, ইংরেজি শব্দ, এগুলো বাংলায় ঢুকেছে। কেউ কেউ আমাদের দেশের কোনো কোনো মানুষ যে তারা এই ইংরেজি শব্দকে বাংলায় ঢুকতে দেবে না, আমরা তার একটা বাংলা করব। অনেক শব্দ ঢুকেছে, তার বাংলা করার চেষ্টা করেছিল। যেমন মনে পড়ছে স্টেশন বা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটাকে নাম দিয়েছিলেন যে বাষ্প সকট থামিবার স্থান, কিন্তু এটা চলেনি। তার থেকে স্টেশন নামটা বা প্ল্যাটফর্ম নামটা খুব সহজেই চলেছে, মানুষ মনেও রেখেছে। তো এইভাবে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। এছাড়া আরও অন্যান্য দেশের শব্দ, ধরো আমাদের প্রতিবেশী দেশ চীন, চীন দেশ থেকে অনেক শব্দ আমাদের দেশে ঢুকেছে। যেমন ধরো আমরা চা খাই, প্রত্যেকেই চাটা খাই আমরা, ধরো চা, চিনি, এগুলো চীন দেশের শব্দ, চিনি। ধরো জার্মান থেকে ঢুকেছে, জার্মান, জার্মান ভাষা থেকেও অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। যেমন ধরো জার, ধরো নাৎসি, এই ধরনের শব্দ। ধরো স্পেন থেকে ঢুকেছে, স্পেনের ভাষা, স্পেন থেকে যে বলে না কমরেড, কমরেড। ধরো বর্মি থেকে ঢুকেছে লুঙ্গি, ঘুগনি, এই জাতীয় শব্দ অনেক বাংলা ভাষায় ঢুকেছে। ধরো স্পেনে পেরু থেকে ঢুকেছে কুইনাই, শব্দটা মনে পড়ছে। অস্ট্রেলিয়ার শব্দ ধরো মানে ক্যাঙ্গারু, বুমেরাং, এই শব্দগুলো ঢুকেছে। ধরো আফ্রিকা থেকে একটা শব্দ ঢুকেছে যে জেব্রা, কলকাতা দেখবে রাস্তায় অনেক জেব্রা ক্রসিং থাকে, মানে সাদা কালোর মানে কালো রোডের উপরে সাদা দাগ দেওয়া থাকে, যে অনেকটা জেব্রা শরীরের মতন দেখতে, তাই তার নাম জেব্রা ক্রসিং। এরকম অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, এদেরকেই আমরা বলছি আগন্তুক বিদেশি শব্দ। তাহলে আগন্তুক বিদেশি শব্দ আরও আমি তো কতগুলো লিখলাম, অসংখ্য আছে, আরও অন্যান্য অনেক দেশ থেকে আছে। আমি মোটামুটি একটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যাতে তোমাদের একটা আইডিয়া আসে যে বিদেশ থেকে কত শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। তখন খুব মজাও হবে যে তোমরা যখন জানতে পারবে, তোমাদের বইটা খুলে দেখবে যে আরও অন্যান্য দেশ থেকে কত কত শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। কারো কারো এটা প্রথম দিকে একটু মন খারাপ হয়েছিল যে বিদেশের ভাষা আমরা কেন বলবো, আমাদের দেশের প্রতি ভালোবাসা আছে, দেশের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা আছে, থাক না। যদি বিদেশ থেকে কোনো ভাষা আসে তাকেও আমরা বলতে বলতে আমাদের বাংলা ভাষা বানিয়ে নেব, তাহলে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটবে, বাংলা ভাষার সমৃদ্ধি হবে, বাংলা ভাষার শব্দভাণ্ডার অনেক বেশি হবে। আর যত বেশি হবে শব্দভাণ্ডারে, শব্দ বেশি থাকবে, আমাদের কথা বলতে, ভাব প্রকাশ করতে, লিখতে তত বেশি সহজ হবে, তত বেশি সুবিধা হবে। এরপরে তাহলে এই আগন্তুক শব্দ আমি বললাম, এরপরে তোমাদের আমি পরের অংশে দেখাবো যে আর একটা শব্দ বলেছিলাম, নবগঠিত শব্দ, নবগঠিত শব্দ। আচ্ছা, এটা পাতা উল্টে নিই, আমরা নবগঠিত শব্দ শুরু করি। নবগঠিত শব্দ, এই নবগঠিত শব্দ কি, কত রকমের হয়? নবগঠিত শব্দের নামের মধ্যে দেখা যাচ্ছে নতুন করে যদি শব্দ গঠন করা হয় তাকেই নবগঠিত শব্দ বলা হয়। ধরা যাক, ধরো বিভিন্ন লেখকরা কী করেন, নতুন নতুন শব্দ খোঁজেন, একই শব্দ ব্যবহার করতে করতে কবিরা, লেখকরা, সাহিত্যিকরা ক্লান্ত হয়ে যায়, তাই নতুন শব্দ চান, নতুন শব্দ সৃষ্টি করেন। তোমাদের জীবন দাসের কবিতা পড়াতে গিয়ে বলেছিলাম, জীবন দাস মহিলাদেরকে বলছেন মানসী, ময়াকা দন্তনাশু মধ্যাহ্নাশয় দীর্ঘই, মানসী। তাহলে মানুষ বলতে পুরুষদের বোঝাচ্ছেন, মানসী বলতে নারীদের বোঝাচ্ছেন।
আর ময়াকা দন্ত ন দন্তস্বয় দীর্ঘই এটা একটা আলাদা শব্দ, যেটা রবীন্দ্রনাথ বলেছেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে সমস্ত লেখকরাই চেষ্টা করেন নতুন নতুন শব্দ খোঁজার জন্য। সেই শব্দ কেউ কেউ তৈরি করেন, তাহলে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দকে জুড়ে অন্যয় সৃষ্টি করে বা তাদের মিলন ঘটিয়ে নতুন নতুন শব্দ সৃষ্টি করাকেই নবগঠিত শব্দ বলে। এরকম নানাভাবে নবগঠিত শব্দ তৈরি হয়। যেমন ধরো যে 1 নম্বর, ধরো অনুবাদ করা হয়। অনুবাদ, ধরো কোনো একটি শব্দ, বিদেশি শব্দ, তাকে পাওয়া গেল, যেমন পাওয়া গেল তেমনই না রেখে তাকে বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হলো। যেমন ধরো লাইট, LIGHT, লাইট, HOUSE, লাইট হাউস। এই লাইট হাউস এটা ইংরেজি শব্দ, এইটাকে বাঙালিরা কী করলেন, বাংলায় আক্ষরিক অনুবাদ করলেন যে বাতিঘর। বাতিঘর। ধরো মাদারল্যান্ড, MOTH, মাদারল্যান্ড। মাদারল্যান্ড এটাকে বাংলায় হুবহু অনুবাদ করলেন বাঙালিরা, যে বললেন মাতৃভূমি। মাতৃভূমি। এভাবে নতুন শব্দ সৃষ্টি হলো। ধরো যে রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট, WATCH, রিস্ট ওয়াচ মানে কি, হাত ঘড়ি। এরকম শব্দ সৃষ্টি করলেন অনেকে। ধরো গোল্ডেন এজ, একে বাংলায় বলা হলো স্বর্ণযুগ। এরকম নানা রকম শব্দ সৃষ্টি করা হয়েছে। ধরো নিক, নিক টাই মানে এই যে টাই বাঁধে। ব্রিটিশরা আমাদের দেশে আসার পরে ওরা তো শুটেড বুটেড কর্পোরেট মানুষ, তো ওরা গলায় টাই বাঁধতো। তো আমাদের দেশে তো এইসব কালচার ছিল না, ধুতি পাঞ্জাবি পরতো। তো এটাকে দেখে কেউ কোনো কোনো বাঙালি টাই পরতে শুরু করলো, তার বাংলাও করে ফেললেন বাঙালিরা গলা বন্ধ। গলা বন্ধ। এইভাবে নতুন শব্দ সৃষ্টি করলেন। তাহলে অনেক অনেক শব্দ তৈরি হলো। ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দের এর আক্ষরিক অনুবাদ করলেন বিশ্ববিদ্যালয়। এভাবে তাহলে এই অনুবাদের মধ্য দিয়ে নতুন নতুন শব্দ গঠন করা হলো। তাহলে এটা একটা পদ্ধতি, অনুবাদ করা, আক্ষরিক অনুবাদ করা হলো। এই পদ্ধতিতে অনেক অনেক শব্দ তৈরি করা হয়েছে। এরপরে আমি 2 নম্বরে লিখছি সাদৃশ্য। এই সাদৃশ্য জিনিসটা কি? ধরা যাক একটা তোমাদের উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো টাকার কুবের। এই টাকার কুবের মানে, কুবের মানে ধনসম্পদ যারা আছেন তাকে কুবের বলা হয়, ধনসম্পদের দেবতা। তিনি রক্ষা করতেন ধনসম্পদ, যার প্রচুর টাকা আছে, এইটাকে টাকার কুবের বলা হতো। দেখা গেল মানুষ কি করলেন না, এই কুবের শব্দটার সঙ্গে দেখা গেল কুমির শব্দটার মিল আছে, তখন তারা টাকার কুমির কথাটা এটা ভুল হয়ে গেল, কুমির। টাকার ছিল টাকার কুবের, সেখান থেকে এলো টাকার কুমির। আসলে কি, মনে রাখার সুবিধার জন্য, উচ্চারণ বৈষম্য হ্রাস করার জন্য আমরা যখন কোনো ধ্বনি বা রূপ বা অর্থকে অন্য শব্দের সঙ্গে মিলিয়ে তার সাদৃশ্যে শব্দের পরিবর্তন করে নিই, বা একটি শব্দের সঙ্গে মিলিয়ে অন্য কোনো নতুন শব্দ গড়ে নিই, তাহলে এর সঙ্গে নতুন শব্দ গড়ে নিলাম, তাকেই আমরা সাদৃশ্য বলছি। তাহলে এই কুবের শব্দটির কুমির শব্দের সাদৃশ্যে মিল আছে বলে, তাহলে কুবের কথাটা বদলে গিয়ে লোকমুখে উচ্চারণ সুবিধার জন্য কুমির কথাটা এসেছে। বোঝা গেল? এরকম আরও আছে। ধরো ভাঙানিয়া। ভাঙানিয়া এই কথাটা সাদৃশ্যে নতুন শব্দ তৈরি করে ফেললেন কবিরা, জাগানিয়া। জাগানিয়া রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবী নাটকে এই ভাঙানিয়া, জাগানিয়া এরকম শব্দ আছে। ধরো অরণ্যানী, তাই সেই শব্দের সঙ্গে মিলিয়ে আবার নতুন শব্দ তৈরি হয়ে গেল যে বনানী।
ছিল অরণ্য, অরণ্যানি, সেখান থেকে এসে গেল বনানি। এভাবেও নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এছাড়া আরও আছে, ধরো আমি তোমাদের 3 নম্বর পয়েন্টে দেখাচ্ছি যে জোড় কলম শব্দ। জোড় কলম, জোড় কলম শব্দ জিনিসটা কি? ধরা যাক কোন একটি শব্দ হাঁস, হয় চন্দ্রকা দন্তসা, হাঁস যুক্ত সজারু, সজারু এই দুটোকে মিশিয়ে, তাহলে হাঁস আর সজারুকে মিশিয়ে তৈরি হলো হাঁসজারু। হাঁসজারু একটা নতুন শব্দ। এইভাবে ধরো বক যুক্ত কচ্ছপ, বক মানে বক যুক্ত কচ্ছপ, এই যে দুটো ক ক কমন হয়ে গেল, তাহলে এইটাই শব্দটাকে যদি টেনের উপর বসিয়ে দিই তাহলে কি দুটো ক ক কমন হয়ে গেল, সমান বকচ্ছপ। ব ক চয়ে ছয়ে প, বকচ্ছপ। ধরো এরকম আরও হতে পারে, ধোঁয়া যুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা হতে পারে। ধরো হাতি যুক্ত তিমি, হাতিমি হতে পারে। এদেরকে আমরা জোড় কলম শব্দ বলি। এখন এই জোড় কলম শব্দটা কি না, একটি শব্দের বা তার অংশের, ধরো একটি শব্দ, এটা একটা শব্দ, একটি শব্দের বা তার বিশেষ অংশের সঙ্গে অন্য কোনো শব্দ বা তার বিশেষ অংশ, ধরো এই শব্দটা বা এর অংশ, কিংবা এই শব্দটা বা এর অংশ যদি জুড়ে যায়, জুড়ে গিয়ে নতুন একটি শব্দ তৈরি করে, তখন তাকে জোড় কলম শব্দ বলে। যেমন এই হাঁস শব্দের সঙ্গে সজারু শব্দের দ্বিতীয় অংশ জারু, এই দন্তস্বরটা কমন হয়ে যাচ্ছে, এই জারু শব্দটা যুক্ত হয়ে যাচ্ছে, জারু যোগ হয়ে নতুন শব্দ হাঁসজারু সৃষ্টি হয়েছে। যেমন ধোঁয়া শব্দের সঙ্গে কুয়াশা শব্দের দ্বিতীয় অংশ জুড়ে নতুন শব্দ তৈরি হয়েছে ধোঁয়াশা। এইভাবেও নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এই ধরনের আমরা বলবো এই ধরনের শব্দকে নবগঠিত শব্দ। এরপরে আমরা আসছি নতুন আর একটি নবগঠিত শব্দ 4 নম্বর, সেটা হচ্ছে মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ, মুন্ডমাল শব্দ, এই শব্দটা কীরকম তোমাদের কাছে একটু অচেনা, একটু অদ্ভুত অদ্ভুত লাগছে? হ্যাঁ, মুন্ডমাল কি না, কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের অংশের, ধরো কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ, তার প্রথম বর্ণটাকে নেওয়া হলো। ধরো একটা কোনো বাক্য, সেই বাক্যটার প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণগুলোকে নিয়ে একটি শব্দ তৈরি করা হলো। তাহলে অনেক বড় করে বলতে হলো না, ছোট করে বলা হলো। এই পদ্ধতিটার নাম হচ্ছে মুন্ডমাল শব্দ। যেমন ধরো ধরো ভিআইপি বা ভিআইপি, এটা আমরা সংক্ষেপে বলছি ভি ফুল স্টপ আই ফুল স্টপ পি, তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। ধরা যাক আমরা বলি ধরো বিবিসি, বিবিসি, বি ফুল স্টপ সি সমান, এই শব্দটার পুরো মানেটা কি না, ব্রিটিশ ব্রড কাস্টিং, ব্রিটিশ ব্রডকাস্টিং, এটার পুরো কথা, মানে পুরোটা এত বড় না বলে এটা সংক্ষেপে আমরা বলতেই পারি যে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং। এরকম আরও অনেক শব্দ, ধরো তোমরা যাও থানায়, ধরো থানাতে কখনো হয়তো শুনেছ বা থানার ওসিকে চিঠি লিখছো, ওসি বা আইসি, এই যে এরকম অনেক শব্দ আছে। ধরো আমরা ভারতের পার্লামেন্টের যারা যায় তাদেরকে আমরা বলি এমপি, ধরো এমএলএ, ধরো বিডিও, এগুলোর প্রত্যেকটার এরকম সংক্ষেপে বলা হয়েছে, মানে প্রত্যেকটা শব্দের সামনের লেটারটাকে বা বর্ণটাকে নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। ধরো বিডিও, তাহলে বি বি আসলে কি না, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে সংক্ষেপে বলা হলো এটাকে, প্রত্যেকটা শব্দের প্রথমে নেওয়া হলো। ধরো এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ধরো ডিএম বলছি আমরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ধরো এরকম আরও অনেক শব্দ আছে। ধরো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। ধরো এই যে স্কুলে ধরো এইচএম বলা, এইচএম মানে কি, হেডমাস্টার। মানে এইরকম করে অনেক শব্দ তৈরি করা হয়। এই শব্দের প্রথম, এই যে এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এইভাবে একটি বাক্যের প্রথম বর্ণগুলোকে নিয়ে একটি শব্দ তৈরি করা হয়। এটা যেমন ইংরাজিতে হচ্ছে, বাংলাতেও হয়। বাংলাতে ধরো ধরো কেউ কোথায় লেখা হয়েছে কবি, ক ফুল স্টপ বি সমান কি, কলিকাতা বিশ্ববিদ্যালয়। বিদ্যালয়। ধরো
এছাড়াও তোমরা অঙ্ক করতে গিয়ে দেখেছো সেখানে লসাগু গসাগু আছে না, এই যে ল ফুল স্টপ মানে সা ফুল স্টপ গু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এইভাবে বড় বড় শব্দ না লিখে সেই শব্দের প্রথম বর্ণ বা লেটারগুলোকে নিয়ে শব্দ তৈরি করার যে পদ্ধতি, একেই বলে মুন্ডমাল শব্দ। বুঝতে পেরেছ? এরপরে আমি 5 নম্বর পয়েন্টে আসছি। এই 5 নম্বর পয়েন্টে আমি বলছি যে এবার একটা নতুন পদ্ধতিতে আমরা নতুন নতুন শব্দ তৈরি করব, সেটার নাম খণ্ডিত শব্দ বা সংক্ষেপিত পদ। খণ্ডিত শব্দ বা সংক্ষেপিত সংক্ষেপিত এইটাকে আবার কেউ কেউ বলেন ক্লিপিংস। তো এই জিনিসটা কি? খণ্ডিত শব্দ। তো এই কথার মধ্যেই উত্তর দেওয়া আছে। ধরা যাক, ধরো আমরা ফোন করি, এই ফোনটাকে আগে বলা হতো টেলিফোন। টেলিফোন একটা বড় শব্দ। এই শব্দটা এখন মানুষ ভীষণ ব্যস্ত, মানে বেশি কথা না বলে কম কথা যদি কোনো জিনিসকে বুঝিয়ে দিতে পারে মানুষ এখন সেটাই বলে। তাহলে এই বড় বড় শব্দগুলোকে ছোট করে নিচ্ছে, মানে কিন্তু একই থাকছে, মানে কিন্তু পাল্টাচ্ছে না। এই টেলিফোনকে এখন সবাই বলছে ফোন। কি বলছো তো তোমরাও? হ্যাঁ। তাহলে এরকম আরও অনেক শব্দ আছে। ধরো আগে ছিল, আগে আমরা বলতাম মাইক্রোফোন, এখন আমরা কি বলছি? মাইক। ধরো আগে বলা হতো এরোপ্লেন, ধরো এরোপ্লেন। এখন এই কথাটার কে যা ছিল তা না রেখে মানে মানেটা তাই থাকছে, এখন হচ্ছে প্লেন, তাই না? তাহলে এই খণ্ডিত শব্দ কাকে বলবো আমরা? যে মানুষ ব্যস্ততার কারণে যে বড় বড় শব্দকে তার কিছু অংশটা কেটে সেই শব্দগুলোকে উচ্চারণ করছে, কিন্তু শব্দগুলোর মানে একই থাকছে, কোনো রদবদল হচ্ছে না। মানুষের কর্মব্যস্ততার কারণেই ভাষার এই পরিবর্তন ঘটছে, একেই বলা হবে খণ্ডিত শব্দ। যেমন ধরো কমলা লেবু, তো লোক বলছে কমলা, কমলা কত করে? ধরো চালা ঘর বলছে চালা। ধরো কেউ ভেজিটেরিয়ান বলছেন ভেজ, ভেজিটেরিয়ানকে বলা হচ্ছে ভেজ। মানে বেশি কথা বড় করে মানুষ বলতে চাইছেন না, ছোট ছোট করে বলতে চায়। যেমন অমনিবাস, তো সেখান থেকে বলছে বাস। এইভাবে শব্দ ছোট হয়ে আসছে, ছোট করা হচ্ছে। এই পদ্ধতিকেই বলা হচ্ছে যে ক্লিপিংস বা সংক্ষেপিত বা খণ্ডিত শব্দ। এরপরে আসছি সংকর শব্দ 6। সংকর শব্দ, এই সংকর শব্দকে বলে ইংরেজিতে বলে যে হাইব্রিড ওয়ার্ড, কেউ বলে এটা মিশ্র শব্দ। এই জিনিসটা কি একটু জানা দরকার। বিভিন্ন ভাষার যে উপাদান, সেই উপাদানগুলোকে যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয়, তাকেই সংকর শব্দ বলে। বুঝতে পারলে না তো? চল একটা উদাহরণ দিই। এই যে ধরো আমি তোমাদের পড়াচ্ছি, লোকে আমাকে কি বলে? মাস্টার। আর কেউ কী বলে না, ছেলেটি কী করে বা মানুষটি কী করে না, মাস্টারই করে। তাহলে মাস্টার এটা ইংরেজি শব্দ, মাস্টার, তার সঙ্গে ই প্রত্যয়, তাহলে এটা ইংরেজি শব্দ, এটা বাংলা, ই প্রত্যয় যোগ হলো, এটা বাংলা হয়ে হলো মাস্টারি। তাহলে নতুন শব্দ হলো। এরকম ডাক্তার শব্দের সঙ্গে ই যোগ হয়ে ডাক্তারি হয়ে যেতে পারে। ধরো নি, নি একটা বাংলা শব্দ বা শব্দাংশ, এই শব্দের সঙ্গে ধরো আমি যোগ করলাম খরচা, তাহলে হয়ে গেল নি খরচা, নতুন শব্দ। ধরো ইংরেজি শব্দ, প্রথম ধরো হেড যোগ করলাম, হেড, হেড মানে মাথা, তোমরা জানো যে হেড। ধরো যে এর সঙ্গে যদি মাস্টার যোগ করি তাহলে তো ইংরেজিই হলো। ধরো এই মাস্টার, আগেকার দিনে তো মাস্টার বলা হতো না, পণ্ডিত বলা হতো, তাহলে পণ্ডিত। ধরো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আগে কি বলা হতো? হেড পণ্ডিত, হেড পণ্ডিত। এইভাবে নতুন নতুন এইভাবে নতুন নতুন শব্দ সৃষ্টি করা হয়। যেমন ধরো যে ফি, ফি যুক্ত বছর, তাহলে কি বলা আছে? ফি, ফি বছর, ফি বছর মানে কি? প্রতি বছর। বলে ফি হপ্তাহ বা ফি সপ্তাহ, ফি মাস মানে প্রতি মাস। তাহলে
তাহলে এইভাবে নতুন নতুন শব্দ সৃষ্টি করার পদ্ধতিকে বলা হচ্ছে যে সংকর শব্দ বা মিশ্র শব্দ বা হাইব্রিড ওয়ার্ড। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে, তাতেও নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। 7, তাহলে নব্য শব্দ প্রয়োগ। শব্দ প্রয়োগ, এখন ধরো এই প্রযুক্তির কারণে গোটা পৃথিবী জুড়েই প্রায় একই ভাষা চলছে, গোটা পৃথিবীতেই চলছে ইংরেজি ভাষা, সেটা ব্রিটিশ ইংলিশ হোক কিংবা মার্কিন ইংলিশ হোক। এটাকে আন্তর্জাতিক ভাষা বলা হচ্ছে যেহেতু এখানে যে প্রযুক্তির যুগ এখন, সেই প্রযুক্তির যে ভাষা, সেই ভাষা শুধু বাংলা ভাষার সম্পদ নয়, বিশ্বের সমস্ত ভাষার মধ্যে সেগুলো একটা শব্দভাণ্ডারে ঢুকে যাচ্ছে। যেমন ধরো তোমরা এই যে কম্পিউটারে ক্লাস করো, সেই কম্পিউটারের ক্লাসে দেখবে অনেক মানে মানে যে মোবাইল ফোন ব্যবহার করা যায়, কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে যেগুলো যে ভাষাগুলো অ্যাকচুয়ালি ইংরেজি, সেগুলো কিন্তু এখন নতুন স্টাইলে বলা হচ্ছে। গোটা পৃথিবীতেই সবাই বলছে একই কথা, নতুন নতুন ধরনের কথা। যেমন ধরো স্পা, স্পা কথাটা এখন ধরো বডি স্পা, হেয়ার স্পা এইসব হচ্ছে না। ধরো অনলাইন, অনলাইন, ধরো অফলাইন, বা ধরো এই যে অ্যাপস, ধরো এই যে তোমাদের ক্লাস হচ্ছে না হোয়াটসঅ্যাপ, অ্যাপস, বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হচ্ছে, ফেসবুক ব্যবহার করা হচ্ছে, খুব তো জনপ্রিয়, এবার ছোট্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পড়ে গেছে ফেসবুক। ফেসবুক, ধরো ভার্চুয়াল, এইসব নানান শব্দ যেগুলো প্রযুক্তির শব্দ, সেগুলো ভাষায় ঢুকে পড়ছে এবং মানুষ তার দৈনন্দিন ব্যবহারে সেই শব্দগুলো প্রয়োগ করছে। যে হয়তো ধরো এমন মজা করেই মানে বলছেন যে এমন মারবো, এমন বকবো যে তোমার একদম সফটওয়্যার চেঞ্জ করে দেবো, মানে এই যে বলছেন মানুষ, তাহলে এই মানুষের কথা মানুষ জানে, চর্চা করছে, সেগুলো তো ভাষার মধ্যে ফিরে ফিরে আসছে এবং সেগুলোই ভাষার সম্পদ। এভাবে মানে নানা দিক থেকে নতুন নতুন শব্দ সৃষ্টি করে আমাদের যে মানে মূল যে সংস্কৃত ভাষা বা ভারতীয় আর্য ভাষা, সেখান থেকে অনেক মৌলিক শব্দ এবং বিভিন্ন দেশ থেকে আগত শব্দ, দেশি বিদেশি সব মিলিয়ে বাংলা ভাষার সম্পদ এগুলো, এই শব্দভাণ্ডার। যে আবার বলছি, যে শব্দভাণ্ডারে যত বেশি শব্দ থাকবে সেই ভাষা তত বেশি শক্তিশালী। আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমরা সবাই এটা দেখো আর তোমাদের টেক্সট মানে ব্যাকরণ বইটা পড়ো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে লিখে জানাও। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।